ইউনিট মাস অফ ওয়াটার বাই ইউনিট অ্যামাউন্ট। ঠিক আছে, তাহলে একক তাপের সংজ্ঞা আমি পেয়ে গেলাম। এবার বলে রাখি একক তাপ মানে আমি কি বলতে চাইছি, মানে তাপের একক কি। তাপের একক হচ্ছে সিজিএস পদ্ধতিতে ক্যালোরি, এফপিএস পদ্ধতিতে ব্রিটিশ থার্মাল একক এবং এসআই পদ্ধতিতে হচ্ছে ক্যালোরি। আচ্ছা, এবার আমি ইউনিটে চলে আসি। এককগুলো কি কি? সিজিএস পদ্ধতিতে হচ্ছে ক্যালোরি, এফপিএস পদ্ধতিতে হচ্ছে ব্রিটিশ থার্মাল ইউনিট, আর এসআই পদ্ধতিতে হচ্ছে জুল। এখানে যেটা পেয়েছি ইউনিট হিট। তাহলে আমাকে যদি প্রশ্ন করে 1 ক্যালোরি বলতে কি বোঝো, 1 বিটিএইচইউ বলতে কি বোঝো, বা 1 জুল চাই না সাধারণত, কি বলতে কি বোঝো, তাহলে আমি এখান থেকে কিন্তু আমি ডেফিনিশন আনতে পারবো। তার মানে এখন আমি প্রথমে বলছি, যদি তোমাকে বলে 1 ক্যালোরি বলতে কি বোঝো, কতটা তাপকে বোঝায়, তখন তোমাকে বলতে হবে সিজিএস পদ্ধতি বলছি, তখন সেক্ষেত্রে এম এর মান হয়ে যাবে 1 গ্রাম, এটা হয়ে যাবে 1 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমি কি বলবো, 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা, 1 গ্রাম বিশুদ্ধ জল, বারবার বলছি এখানে যতগুলো ডেফিনিশন করব ইউনিটের সবগুলো বিশুদ্ধ জল দিয়ে বলবো, কারণ বিশুদ্ধ জলের আপেক্ষিক তাপ হচ্ছে 1। ঠিক আছে, সিজিএস পদ্ধতিতে। তাহলে সেক্ষেত্রে এখানে তোমার এরকম হয়ে যাবে ডেফিনিশন যে 1 গ্রাম ভরের বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে 1 ক্যালোরি বলে। এবার প্রশ্ন যেটা হচ্ছে, এখানে বলেছি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি। এবার 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি তুমি অনেকভাবে করতে পারো। যেমন দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড করবে, 1 ডিগ্রি উষ্ণতা বাড়বে। তুমি যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 2 ডিগ্রি সেন্টিগ্রেড করো, তাহলেও 1 ডিগ্রি বাড়ছে। সাপোজ 15 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 16 ডিগ্রি সেন্টিগ্রেড করছো, তাতেও 1 ডিগ্রি বাড়ছে। সাপোজ এই মনে করো 67 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 68 ডিগ্রি সেন্টিগ্রেড করছো, তাহলেও 1 ডিগ্রি বাড়ছে। যদি তুমি 99 ডিগ্রি থেকে 100 ডিগ্রি করো, তাহলেও 1 ডিগ্রি বাড়ছে। সব ক্ষেত্রেই কিন্তু উষ্ণতা বৃদ্ধি 1। তার মানে আমি কি বলতে পারি যে 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 15 ডিগ্রি থেকে 16 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে সেটাও 1 ক্যালোরি হবে। আবার 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 99 থেকে 100 ডিগ্রি বাড়াতে যে পরিমাণ তাপ লাগে সেটাও 1 ক্যালোরি হবে। বা 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 0 থেকে 1 ডিগ্রি বাড়াতে যে তাপ লাগে সেটাও তোমার 1 ক্যালোরি হবে। তাই তো? তাহলে সবগুলো 1 ক্যালোরি হওয়া উচিত। কিন্তু বাস্তবে দেখা গেছে এটার ক্ষেত্রে যদি তাপ H1 লাগে, এটার ক্ষেত্রে তাপ যদি H2 লাগে, এটা সাপোজ H3, সাপোজ এটা H4, আর এটা হয়ে গেল H5, তাহলে তোমার সংজ্ঞা অনুসারে সবগুলোই কিন্তু 1 ক্যালোরি হওয়া উচিত। কিন্তু বাস্তবিক পক্ষে দেখা যায় H1 is not equal to H2, is not equal to H3, is not equal to H4, is not equal to H5। তাহলে 1 ক্যালোরি তো নির্দিষ্ট পরিমাণ তাপই হচ্ছে না। গোটা ব্যাপারটা বোঝা গেল কি সমস্যা হচ্ছিল হলো। আবার বলছি যে যখন আমি 1 ক্যালোরির সংজ্ঞা নিচ্ছি, আমি এরকম পেলাম যে 1 গ্রাম বিশুদ্ধ জল তার উষ্ণতা 1 ডিগ্রি বাড়াতে যে পরিমাণ তাপ লাগবে সেটা 1 ক্যালোরি। তার মানে উষ্ণতাটা 1 ডিগ্রি বাড়াতে হবে। এবার 1 ডিগ্রি বাড়ানোর ব্যাপারটা নানাভাবে করা যেতে পারে, অজস্র কম্বিনেশন। তো আমি এরকম অজস্র কম্বিনেশনের 5টা নিলাম, নিয়ে পরীক্ষা করলাম যে 0 থেকে 1 ডিগ্রি বাড়ালাম, দেখা গেল সাপোজ H1 ক্যালোরি তাপ লাগবে। তারপরে 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি বাড়ালাম, সাপোজ H2 পরিমাণ তাপ লাগলো। সাপোজ 15 থেকে 16 বাড়ালাম, H3 পরিমাণ তাপ লাগলো। সবগুলোই তো 1 ক্যালোরি, কারণ আমি তো 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়িয়েছি। তাহলে সবগুলোই যদি 1 ক্যালোরি হয়, তাপের মানটা তো সমান হওয়া উচিত। কিন্তু দেখা যাচ্ছে প্রতি ক্ষেত্রে তাপের মানটা সমান নয়। 0 থেকে 1 করতে যা তাপ লাগছে, 99 থেকে 100 করতে সেম তাপ লাগছে না। তাহলে তো 1 ক্যালোরির মান বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম। এখানে মনে করো H1 বলেই দিলাম যে H1, H2, H3 প্রত্যেক ক্ষেত্রে আলাদা, তা তো হতে পারে না। আমি একটা নির্দিষ্ট পরিমাণ তাপ চাইছি, সেটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম, এটা তো অসম্ভব ব্যাপার। তাহলে সেক্ষেত্রে এবার কি করব, তখন ঠিক করা হলো এই 1 ক্যালোরির সংজ্ঞাটাকেই বাদ দিয়ে দেওয়া হলো। যদিও পরীক্ষাতে তোমাদের আসে 1 ক্যালোরির সংজ্ঞাটাকে কিভাবে চেঞ্জ করা হলো, দেখো 1 ক্যালোরিটাকে বাদ দিয়ে নতুন একটা সংজ্ঞা নিয়ে আসা হলো, যেটাকে বলা হয় গড় ক্যালোরি, অ্যাভারেজ ক্যালোরি। এবার এই অ্যাভারেজ ক্যালোরিটাকে কিভাবে করবে, অ্যাভারেজ ক্যালোরিটাকে গোটা ব্যাপারটাকে এইভাবে করা হলো যে প্রথমে আমি এইভাবে ধরে নিলাম যে 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা
100 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলাম, যে পরিমাণ তাপ লাগলো সেই তাপের 1/100 অংশকে বলা হচ্ছে ক্যালোরি। আশা করছি বোঝা গেছে। 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 100 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ প্রয়োজন সেটা যদি H হয়, সেটাকে 100 দিয়ে ভাগ করলে আমি 1 ক্যালোরি পাবো। So it is the amount of heat required to raise the temperature of 1 gram of pure water divided by 100 through 100 degree centigrade. So it is 1/100th of amount of heat required to raise the temperature of 1 gram of pure water through 100 degree centigrade. বোঝা গেল? এবার মানুষ বিভিন্নভাবে এই যে পরিমাণটা পাওয়া গেল, সাপোজ একটা নির্দিষ্ট পরিমাণ তাপ তো পাওয়া গেল যেটাকে আমি 1 ক্যালোরি বললাম। এবার মানুষ খুঁজতে লাগলো কোন ক্ষেত্রে বা কোন 1 ডিগ্রি সেন্টিগ্রেডের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধিটা H0 এর সঙ্গে সমান হয়। তো করতে করতে দেখা গেল এই 14.5 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 15.5 ডিগ্রি সেন্টিগ্রেড এই পর্যন্ত উষ্ণতা বৃদ্ধি করতে যে তাপ লাগছে সেটা H0 এর একদম প্রায় কাছাকাছি। ঠিক? তাহলে তখন ঠিক করা হলো এইটা হচ্ছে, এই রেঞ্জটা হচ্ছে ওই 1 ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে ডেফিনিশন দিয়েছিলাম, এই রেঞ্জটা হয়ে যাচ্ছে গড় ক্যালোরির সঙ্গে সমান। তো অনেক সময় এটাকে সেজন্য বলা হয় 15 ডিগ্রি ক্যালোরি। তাহলে it is the amount of heat required to raise the temperature of 1 gram of pure water from 14.5 degree centigrade to 15.5 degree centigrade. অর্থাৎ 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 14.5 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 15.5 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে 1 ক্যালোরিও বলা যেতে পারে। তুমি যে 1 ক্যালোরির সংজ্ঞা চাই তাহলে কিন্তু তুমি এই ডেফিনিশনটাও বুঝতে পারবে। তাহলে এটা হয়ে গেল 1 ক্যালোরি, এটাই হয়ে গেল গড় ক্যালোরি, এটাই হয়ে গেল 15 ডিগ্রি ক্যালোরি। আশা করছি গোটা সমস্যাটা বোঝা গেল, সমস্যাটা কিভাবে সমাধান করলো সেটাও বোঝা গেছে। ঠিক আছে? বেশ, অনেক সময় 1 ক্যালোরি না দিয়ে 1 কিলো ক্যালোরি করে দেয়। কিলো মানে 10 টু দি পাওয়ার 3, আমরা জানি কিলোগ্রাম মানে 10 টু দি পাওয়ার 3 গ্রাম। তখন সেক্ষেত্রে ডেফিনিশনটা শুধু এইখানটায় চেঞ্জ করবো, আমার 10 টু দি পাওয়ার 3 টাইমস হয়ে যাবে। তো আমি এখানে করে দেবো 10 টু দি পাওয়ার 3 গ্রাম। অথবা আমি মুখে বলতে পারি 1 কেজি, অর্থাৎ সংজ্ঞাটা হয়ে যাবে 1 কেজি বিশুদ্ধ জলের উষ্ণতা 14.5 থেকে 15.5 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে বলা হচ্ছে 1 কিলো ক্যালোরি। It is the amount of heat required to raise the temperature of 1 kg of pure water from 14.5 degree centigrade to 15.5 degree centigrade. এই গেল তোমার ক্যালোরি, গড় ক্যালোরি, 15 ডিগ্রি ক্যালোরি, কিলো ক্যালোরি যাই বলবে তুমি মোটামুটি এইভাবেই ডেফিনিশনটা করবে। বুঝলে? আচ্ছা, এই এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম যে সিজিএস পদ্ধতিতে যখন আমি করব তখন তার ইউনিট হিটের ডেফিনিশন আমি কিভাবে করব। এবার এফপিএস পদ্ধতি চলে আসি। এফপিএস পদ্ধতির কথা বলি, বিডিএইচইউ পুরো ফর্ম হচ্ছে ব্রিটিশ থার্মাল ইউনিট। এখানেও কিন্তু তোমার একই রকম হবে, 1 গ্রামের জায়গায় আসবে 1 পাউন্ড, এবং এখানে তোমার যে টেম্পারেচারের রেঞ্জটা আসবে সেটা হবে 63 ডিগ্রি ফারেনহাইট থেকে 64 ডিগ্রি ফারেনহাইট। এবং এখানেও কিন্তু আমার ওই পিওর ওয়াটার, ওই কনসেপ্ট পিওর ওয়াটারের ব্যাপারই থাকবে। তাহলে তোমাকে যদি বলে 1 বিডিএইচইউ মানে কি বলতে কি বোঝায়, তখন তুমি বলবে 1 পাউন্ড বিশুদ্ধ জলের উষ্ণতা 63 ডিগ্রি ফারেনহাইট থেকে 64 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে 1 বিডিএইচইউ বলে। So it is the amount of heat required to raise the temperature of 1 pound of pure water from 63 degree Fahrenheit to 64 degree Fahrenheit. হয়ে গেছে? বেশ, এবার একটা মিক্সচার একক করা হয়, সেলসিয়াস হিট ইউনিট। এটা দুটো হচ্ছে মিক্সচার, সিজিএস আর এফপিএস এর মিক্সচার। কিভাবে বলবো? এখানে তুমি বলতে পারো 1 পাউন্ড বিশুদ্ধ জলের উষ্ণতা 14.5 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 15.5 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে 1 সিএইচইউ বলে। এটা সবসময় আর বাকি ক্ষেত্রে উল্লেখ না করে 1 ডিগ্রি বলেও কাজ চালিয়ে দিতে পারে। অর্থাৎ 1 পাউন্ড বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে সেলসিয়াস তাপ একক বলে। It is the amount of heat required to raise the temperature of 1 pound of pure water through 1 degree centigrade. এবং এদের মধ্যে একটা রিলেশন রয়েছে,
1 BTHUটাকে যদি তুমি ক্যালোরিতে কনভার্ট করো তাহলে তুমি পাবে এখান থেকে 252 ক্যালোরি। আর CHUটাকে যদি কনভার্ট করো তাহলে হয়ে যাচ্ছে 453.6 ক্যালোরি। মানে 1 পাউন্ড সমান 453.6, সরি 1 পাউন্ড সমান 453.6 গ্রাম। ঠিকই বললাম, সেটাই তোমার ক্যালোরি হিসেবে চলে আসে। তাহলে এই দুটো রিলেশন মনে রাখবে যে 1 BTHU সমান 252 ক্যালোরি আর 1 CHU সমান হচ্ছে 453.6 ক্যালোরি। বুঝলে? তাহলে একক তাপ নিয়ে মোটামুটি আলোচনা হয়ে গেল। আচ্ছা, নেক্সট যেটা আলোচনা করব, ক্লাস 9 এ সবটাই করেছো যেগুলো, আরেকবার আলোচনাটা করে দিই। আপেক্ষিক তাপ অলরেডি পেয়েছি আজকে আলোচনাতেও। আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট কাকে বলা হয়? স্পেসিফিক হিট। এগুলো মুখস্থ করতে হয় না, একটু মনে রাখতে হয়। দেখো রিলেশন পেয়েছি H ইকুয়াল টু MST, তাই তো? এবার তুমি এই S এর ডেফিনিশন করতে চাইছো, S এর। তাহলে আমি কি করলাম, প্রথমেই m ইকুয়াল টু 1 করে দিলাম, t ইকুয়াল টু 1 করে দিলাম। তার মানে m ইকুয়াল টু 1, t ইকুয়াল টু যদি 1 করি, দেখো তোমার পড়ে থাকছে s ইকুয়াল টু h। তাহলে s টা কার সঙ্গে সমান? s টা তাপের সঙ্গে সমান। s ইজ ইকুয়াল টু অ্যামাউন্ট অফ হিট। কখন? যখন বস্তুর ভর 1 আর উষ্ণতা বৃদ্ধি 1। তাহলে আমি কি বলবো? একক ভরের কোনো বস্তুর উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে ওই পদার্থের উপাদানের আপেক্ষিক তাপ বলে। It is the amount of heat required to raise the temperature of a body of unit mass through unit amount. একক ভরের কোনো বস্তুর উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে আপেক্ষিক তাপ বলে। আচ্ছা, এস এর একক কি হবে? এটাও বলছি, মুখস্থ করতে যেও না, জাস্ট রিলেশনটা মনে রেখো। কি পাচ্ছি? S ইকুয়াল টু H বাই MT। তাহলে H এর একক হচ্ছে ক্যালোরি সিজিএস পদ্ধতিতে, আর M এর একক হচ্ছে গ্রাম, আর এটা হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড। আর এটাকে তুমি সাজিয়ে বলতে পারো ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। একই রকম ভাবে জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স। এই দুটো হচ্ছে সিজিএস এবং এসআই পদ্ধতিতে S এর একক। আর যদি মাত্রা করতে চাও, H এর একক মাত্রা হচ্ছে ml স্কয়ার t টু দি পাওয়ার -2। এটা একটা m আসবে, t মানে কিন্তু এখানে টেম্পারেচার, তাহলে পড়ে থাকছে থিটা। তাহলে mm কেটে যাচ্ছে, l স্কয়ার t টু দি পাওয়ার -2 থিটা টু দি পাওয়ার -1। এগুলো কোনোদিন মুখস্থ করতে নেই, তুমি খালি রিলেশনটা মনে রাখবে, বাকিটা তোমার নিজে থেকেই চলে আসবে। কিছু ডাইমেনশন তো মনে রাখতেই হয়, বেসিক কতগুলো বাদ দিলে বাকি কিছু মনে রাখার দরকার নেই, তোমার এইভাবে বের করে নিতে হবে। তাহলে আপেক্ষিক তাপ, সেখান থেকে তার একক, সেখান থেকে তার মাত্রা আমরা বের করে দেব। আচ্ছা, নেক্সট আরেকটা কোয়ান্টিটি করব, যেটাও তোমাদের কাছে নতুন নয়, তাপগ্রাহিতা, হিট ইকুইভ্যালেন্ট। আচ্ছা, তাপগ্রাহিতা বলতে বোঝায় ইন জেনারেল m ইনটু s। মানে এখানে যেটা আমরা একক ভরের বস্তুর কথা বলেছিলাম, আমরা একক ভরের জায়গায় যদি যে কোনো ভরের বস্তুর কথা উল্লেখ করি তাহলেই ওই আপেক্ষিক তাপ যা ছিল সেটা হয়ে যাবে হিট ইকুইভ্যালেন্ট বা তাপগ্রাহিতা। তাহলে তাপগ্রাহিতার সংজ্ঞা কি? যে কোনো বস্তুর উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে। ঠিক আছে? ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু রেজ দ্য টেম্পারেচার অফ এনি অবজেক্ট থ্রু ইউনিট অ্যামাউন্ট। বুঝা গেছে? আপেক্ষিক তাপে একক ভর উল্লেখ করেছিলাম, এখানে একক ভরের কথা উল্লেখ করব না, যে কোনো ভরের বস্তুর কথা উল্লেখ করব, তাহলেই সেক্ষেত্রে আমি পেয়ে যাব তাপগ্রাহিতা। তাহলে এখানে যখন তুমি m ইনটু s বলছি, তোমার ওই রিলেশন থেকে দেখো m ইনটু s, তাহলে m ইনটু s মানে হচ্ছে h বাই t। তাহলে এখানে তোমার একক কি হবে? একক হয়ে যাবে ক্যালোরি ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, অথবা তুমি বলতে পারো জুল কেলভিন ইনভার্স। আর মাত্রা যদি করতে চাও তাহলে এটা পড়ে থাকবে m l স্কয়ার t টু দি পাওয়ার -2 বাই থিটা, তার ব্র্যাকেট একটা লাগবে, তাহলে এটা পড়ে থাকছে m l স্কয়ার t টু দি পাওয়ার -2 থিটা টু দি পাওয়ার -2। হয়ে গেল তাপগ্রাহিতা। আচ্ছা, একই সঙ্গে আরেকটা ডেফিনিশন রিলেটেড, সেটা হচ্ছে জল সম, ওয়াটার ইকুইভ্যালেন্ট। আগেরটা ছিল হিট ক্যাপাসিটি, এটা হচ্ছে ওয়াটার ইকুইভ্যালেন্ট। তাপগ্রাহিতা হিট ক্যাপাসিটি, ওয়াটার ইকুইভ্যালেন্ট। কাকে বলা হচ্ছে ওয়াটার ইকুইভ্যালেন্ট? যে
একক ভরের কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন সেই তাপ যে পরিমাণ জলের উষ্ণতা একক পরিমাণ 1 ডিগ্রি বৃদ্ধি করবে তাকে বলা হচ্ছে জলসমূহ। আবার বলছি, কোনো বস্তুর উষ্ণতা, যে কোনো বস্তু নিলাম, সাপোজ M1 বস্তু, তার উষ্ণতা আমি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলাম, কিছু পরিমাণ তাপ লাগলো সেই H বা সেই H দিয়ে একটা নির্দিষ্ট ভরের জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়লো, তাহলে সেক্ষেত্রে সেই ভরটাকে বলা হচ্ছে জলসমূহ। ঠিক। আবার বলছি, কোনো বস্তুর উষ্ণতা একক পরিমাণ, ডিগ্রি সেন্টিগ্রেড বলা ভুল, একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন সেই তাপ যে পরিমাণ বা যে ভরের জলের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করবে সেই পরিমাণটাকে বলা হচ্ছে জলসমূহ। দুটোর মধ্যে পার্থক্য চাই, এখানেও চাইতে পারে। আচ্ছা, তার আগে বলে নিই, জলসমূহ কিন্তু তার ম্যাথমেটিক্যাল হচ্ছে এমএস। যদি আমি সিটিএস পদ্ধতিতে করি, কিন্তু যদি এসআই পদ্ধতিতে করি তাহলে 4200 দিয়ে ভাগ হয়ে যায়, যেহেতু জলের উষ্ণতা বলছে আর জলের আপেক্ষিক তাপ সিটিএস পদ্ধতিতে 1 হতে পারে, এসআই পদ্ধতিতে কিন্তু 4200, মনে রাখবেন। তাহলে জলসমূহ সিটিএস পদ্ধতিতে এমএস, এসআই পদ্ধতিতে এমএস বাই 4200। এবার দুটোর মধ্যে ডিফারেন্স, পার্থক্য যদি দেয়, তুমি তাপগ্রাহিতার সংজ্ঞা বলতে পারো, জলসমূহের সংজ্ঞা বলতে পারো। তার সঙ্গে দেখো, ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ হিট, একটা নির্দিষ্ট পরিমাণ তাপকে বোঝায়, আর এটা নির্দিষ্ট পরিমাণ জলকে বোঝায়। তারপর তোমার চলে আসছে ইউনিট, এটা ক্যালোরি পার ডিগ্রি সেন্টিগ্রেড, জুল পার কেলভিন, এটা জলের ভর বোঝাচ্ছে, তাহলে এর একক হয়ে যাবে আইদার গ্রাম অথবা কিলোগ্রাম, এবং অবভিয়াসলি এর ডাইমেনশন হয়ে যাবে শুধুমাত্র এম, তাহলে এটার কিন্তু ডাইমেনশন এটা। তাহলে চারটা পার্থক্য পেয়ে গেলাম। যে সংজ্ঞাটা হলো সংজ্ঞা কিছু পরিমাণ তাপ বোঝায়, কিছু পরিমাণ জল বোঝায়, এর একক এই দুটো, এর একক এই দুটো, এর মাত্রা এটা, এর মাত্রা এটা। তাহলে চারটা ডিফারেন্স তোমার হয়ে গেল, খুব সিম্পল। ঠিক আছে, তাহলে মোটামুটি তুমি খেয়াল করে দেখো, আজকের আলোচনাটা প্রায় বেশিরভাগটাই ক্লাস 9 ওরিয়েন্টেড হতে পারে, কিছু নতুন জিনিস আমরা শিখেছি, করে নিও, খুব সহজ একটা চ্যাপ্টার। বেশ, এরপরের আলোচনা সেটাও আমরা আগে করেছি, তোমরা পড়েছো ক্লাস 9-এ, ক্যালোরিমেট্রির মূলনীতি, ফান্ডামেন্টাল প্রিন্সিপল অফ ক্যালোরিমেট্রি। কি বলছে ক্যালোরিমেট্রির মূলনীতি? বলছে তোমার কাছে সাপোজ দুটো বস্তু আছে, এই একটা বস্তু আর এই একটা বস্তু, তো বলছে দুটো বস্তুর উষ্ণতা সমান নয়, সে এটা T1 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা T2 ডিগ্রি সেন্টিগ্রেড, আমি ধরে নিলাম T1 ইজ গ্রেটার দ্যান T2, এক্সপেক্টেড যে এই পৃথিবীতে সকল বস্তুর উষ্ণতা সমান হবে না, সমান না হওয়াটাই এক্সপেক্টেড। বলছে এবার এই দুটো বস্তুকে যদি আমি পরস্পর সংস্পর্শে নিয়ে আসি, ইফ দে আর কেপ্ট ইন কন্ট্যাক্ট, তাহলে কি হবে? ঘটনা যেটা ঘটবে, যেটা বেশি উষ্ণতার বস্তু সেখান থেকে তাপ বর্জিত হবে, ঠিক আছে, এ তাপ বর্জন করবে, আর এ কি করবে? তাপ গ্রহণ করবে, যার উষ্ণতা কম সে তাপ গ্রহণ করবে। এবং এই বর্জন আর গ্রহণ প্রক্রিয়া কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে? যতক্ষণ না পর্যন্ত both the object acquires a same temperature, মানে T1 থেকে T হচ্ছে আর এটা T2 থেকে T হচ্ছে। তুমি একটু জিনিস খেয়াল করবে, এর কিন্তু উষ্ণতা কমবে, উষ্ণতা হ্রাস পায়, টেম্পারেচার ডিক্রিজেস, আর এর কিন্তু উষ্ণতা বৃদ্ধি পায়, টেম্পারেচার ইনক্রিজেস, এটা ডিক্রিজেস। ঠিক? আবার বলছি, দুটো অসম ভরের অসম উষ্ণতার বস্তুকে যদি পরস্পর সংস্পর্শে নিয়ে আসি, তাহলে উষ্ণতর বস্তুটি তাপ বর্জন করবে এবং শীতলতর বস্তুটি তাপ গ্রহণ করবে। কতক্ষণ পর্যন্ত গ্রহণ করবে? যতক্ষণ না পর্যন্ত তারা একটা ইকুয়াল সমান টেম্পারেচার অ্যাকুয়ার করছে। এবং যখন তোমার ওই সমান উষ্ণতাটা অ্যাকুয়ার করবে, অর্জন করবে, তখন আমি বলে দিতে পারবো বস্তু দুটো তাপীয় সাম্যে চলে আসবে। প্রথমেই আলোচনা করেছি হিটের, তাপীয় সাম্য কখন হয়? when both the object acquire same temperature, অথবা বলতে পারো both the object has same temperature। এবং এক্ষেত্রে বলছে যে এ যে পরিমাণ তাপ বর্জন করবে সে H1, আর এ যে পরিমাণ তাপ গ্রহণ করবে সে H2, they must be equal। অর্থাৎ উষ্ণতর বস্তু কর্তৃক বর্জিত তাপ শীতলতর বস্তু কর্তৃক গৃহীত তাপের সমান হবে, কারণ মাঝখানে ওই তাপটা অন্য কোনো দিকে নষ্ট হতে পারে না, শক্তির সংরক্ষণ সূত্র থেকেই আমি বলতে পারি। তাহলে এ যে পরিমাণ তাপ দেবে, এ সেই পরিমাণ তাপ গ্রহণ করবে।
এটাকেই বলা হচ্ছে ক্যালোরিভিত্তিক মূল্যনীতি। তবে এখানে মনে রাখতে হবে কিছু শর্ত আছে। প্রথম কথা হচ্ছে যে দুটো বস্তুকে আমি সংস্পর্শে নিয়ে আসব সেই দুটো বস্তুর মধ্যে কোনোভাবে রাসায়নিক বিক্রিয়া ঘটে থাকে, কারণ রাসায়নিক বিক্রিয়া ঘটলে সেই বিক্রিয়া ঘটার জন্য যে শক্তি লাগে সেই শক্তিতে তাপ শক্তিটা ব্যবহার হয়ে যাবে, তখন সেক্ষেত্রে H1 সমান H2 না হতে পারে। তাহলে প্রথম কথা হলো তাদের মধ্যে কোনো রকম রাসায়নিক বিক্রিয়া ঘটবে না। 2 নম্বর কথা হচ্ছে যে বাইরে থেকে কোনো পরিমাণ তাপ এই সিস্টেম, টোটালটাকে একটা সিস্টেম হিসেবে ভাবলে বাইরে থেকে কোনো তাপ সিস্টেমের মধ্যে প্রবেশ করবে না, আর কোনো তাপ যেন বাইরে যাওয়ার সুযোগ না পায়। তাহলে এই শর্তগুলো তোমাকে খেয়াল রাখতে হবে যদি তোমাকে ক্যালোরিমিতির মূলনীতিটাকে ঠিকঠাক ভাবে কাজে লাগাতে হবে। আচ্ছা, এবার ম্যাথমেটিক্যালি আমি বলতে পারি সাপোজ এই বস্তুটার ভর m1, আপেক্ষিক তাপ s1, আর এই বস্তুটার ভর m2, আপেক্ষিক তাপ s2। তাহলে আমি যদি ম্যাথমেটিক্যালি বলতে চাই এই বস্তুটা কত তাপ বর্জন করবে, তাপের ফর্মুলা হচ্ছে mst। তাহলে প্রথম বস্তু কর্তৃক যদি বর্জিত তাপ বের করতে হয়, এই জিনিসটা বুঝে নিও, কারণ নিউমেরিক্যালস করতে গেলে কিন্তু এটা লাগবেই। আমি যদি H1 বলছি কি হবে, প্রথম বস্তু তাহলে m1 হলো, প্রথম বস্তু তাহলে s1 হলো। এবার হচ্ছে T, এই Tটা কি লিখবো, T1 থেকে কমে T হচ্ছে, তাহলে T1 থেকে কমে যদি T হয় তাহলে এখানে উষ্ণতা হ্রাস যেটা হবে সেটা হচ্ছে T1 মাইনাস T। তোমাকে ওটা কিন্তু ভালো করে বুঝতে হবে, T মাইনাস T1 হবে না T1 মাইনাস T হবে। তো তুমি এখানে দেখো T1 তাপ বর্জন করছে যার T1, তার মানে T1 থেকে কমবে, কমে T হবে, তোমাকে দুটোর বিয়োগফল বের করতে হবে, T1 বড় T ছোট, মানে T1 মাইনাস T। একই রকম ভাবে যদি আমি দ্বিতীয় বস্তু কর্তৃক গৃহীত তাপ বের করি H2, আচ্ছা গৃহীত তাপ T2 ছিল, সে তাপ গ্রহণ করে T হচ্ছে, তার মানে এর উষ্ণতা বাড়বে, তারপর T is greater than T2। তুমি বলতে পারো T1 T2, এই জিনিসটা সরি উল্টো লিখলাম ভাই, T1 টা T এর থেকে বড়, আবার T টা কিন্তু T2 এর থেকে বড়। তাহলে তুমি এখান থেকে বুঝতে পেরে যাবে কোনটা মাইনাস কোনটা, এই দুটো নিয়ে আলোচনা করছি। তাহলে সেক্ষেত্রে এটা হওয়া উচিত m2 s2 t মাইনাস। এবার তোমার সমান বলেছে h1 সমান h2 করে দেবে, তাহলে পড়ে থাকছে m1 s1 t1 minus t, this is equal to m2 s2 t minus t। যদি এই ইকুয়েশনটা লেখা শিখে যাও তাহলে তোমার অঙ্কগুলো খুবই সোজা হয়ে যাবে, আর যদি এই জিনিসটা ভালো করে বুঝতে না পারো তাহলে কিন্তু অঙ্ক করতে অসুবিধা হবে। ঠিক আছে, তাহলে এই গেল তোমার ক্যালোরিমিতির মূলনীতি, তার ম্যাথমেটিক্যাল ফর্মুলা। শর্তগুলো বললাম, বেশ এই বলি আমি। এবার এই চ্যাপ্টারে থিওরিটিক্যালি আর বেশি কিছু নেই, যা আছে মেইনলি কিন্তু নিউমেরিক্যালস, মানে তুমি যা বুঝছো সেটাকে অঙ্কে তোমাকে অ্যাপ্লাই করতে হবে, এটা হচ্ছে এই চ্যাপ্টারের মূল কাজ। তাহলে আমরা অঙ্ক করব ধাপে ধাপে। আচ্ছা, অঙ্ক করার আগে তার আগে একটা ছোটখাটো প্রবলেম নিয়ে আলোচনা করে ফেলি। বলছে তোমার কাছে সমান ভরের দুটো বস্তু আছে, সাপোজ এই বস্তুটার ভর m, এক্সপেক্টেড আরেকটা যেটা বস্তু আছে তারও ভর। তা তোমার কাছে দুটো সমভরের বস্তু আছে, কিন্তু বস্তু দুটির উপাদান আলাদা। উপাদান আলাদা মানে এটার সাপোজ S1 যদি হয় এটার হচ্ছে S2। বলছে আমি দুটো বস্তুকে সমপরিমাণ তাপ দিলাম, let h amount of it given both to both the object। কার উষ্ণতা বৃদ্ধি বেশি হবে, এটার উষ্ণতা বৃদ্ধি বেশি হবে না এটার উষ্ণতা বৃদ্ধি বেশি হবে? প্রশ্ন বোঝা গেল? সমান ভরের দুটো বস্তু যাদের উপাদান আলাদা, এরকম দুটো বস্তুকে আমি সমান পরিমাণ তাপ দিলাম, কার উষ্ণতা বৃদ্ধি বেশি হবে? তো খুব সিম্পল, যে আমি জানি যে উষ্ণতা বৃদ্ধি যদি T হয় তাহলে H ইকুয়াল টু হচ্ছে mst, আমি ইন জেনারেল লিখলাম, আমি m1 s1 এ যাচ্ছি না, ইন জেনারেল। এবার কি বলছে, দুটো বস্তুর ভর সমান, তাহলে এটা ধ্রুবক। আবার দুটো বস্তুকে সমপরিমাণ তাপ দিলাম, তাহলে এটাও ধ্রুবক। কারণ আমি বলতে পারি অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম h and m is constant। তাহলে এই দুটো যদি কনস্ট্যান্ট হয়, আমি ম্যাথমেটিক্যালি চলে আসছি, s into t ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়ে গেল, তাই তো? তাহলে t চেয়েছে, তাহলে আমি কি পেলাম, t ইকুয়াল টু কনস্ট্যান্ট বাই s। তাহলে আমি দিয়ে বলতে পারি t is proportional to 1 by s। তাহলে কার উষ্ণতা বৃদ্ধি বেশি হবে? এখান থেকে আমি পাচ্ছি s এর ব্যস্তানুপাতিক, তার মানে যার s কম তার উষ্ণতা বৃদ্ধি বেশি, আর যার s বেশি তার উষ্ণতা বৃদ্ধি কম।
তাহলে শেষে কনক্লুশন করবে তোমাকে দিয়েছে কার উষ্ণতা বৃদ্ধি বেশি হবে, তুমি এখান থেকে কনক্লুশন করবে অর্থাৎ যে বস্তুটির উপাদানের এস আপেক্ষিক তাপ কম তার ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি বেশি হবে। ঠিক আছে, বেশ, এবার আর থিওরিটিক্যালি আর বেশি কোশ্চেন রইল না, আমি আবার নিউমেরিক্যালসে চলে যাচ্ছি। বিভিন্ন টাইপসের নিউমেরিক্যালস থাকবে। প্রথমে সোজা সোজা কিছু প্রবলেম আমি করে দিচ্ছি। প্রথম যে প্রবলেমটা দিয়েছে একদম সহজ একটা প্রবলেম দিয়ে শুরু করছি। বলছে দুটো বস্তু আছে, বস্তু দুটির ঘনত্বের অনুপাত হচ্ছে 2:3। তার মানে আমাকে দুটো বস্তুর কথা আলোচনা করতে বলছে। তো আমি কি করলাম, প্রথমে আমি এরকম একটা হেড করে নিলাম যে আমাকে দুটো বস্তু বলেছে, তাহলে এই হচ্ছে একটা প্রথম বস্তু আর এই হচ্ছে আমার দ্বিতীয় বস্তু। আবার বলছি এই বলতে হেডটা করাটা কিন্তু বাধ্যতামূলক নয়, এটা তোমার বোঝার সুবিধার জন্য। কেউ যদি হেড না করেই তুমি বুঝে যাও তাহলে সেক্ষেত্রে এইভাবে হেড দিয়ে আলাদা করার কোনো দরকার নেই, তুমি সরাসরি অঙ্ক করে দিতে পারো। আচ্ছা, কি বলেছে, ঘনত্ব, তাহলে প্যারামিটার হচ্ছে ডেনসিটি। প্রথম বস্তু আর দ্বিতীয় বস্তুর ঘনত্বের অনুপাত কত বলেছে, 2:3। তাহলে আমি ধরে নিলাম প্রথম বস্তুটা হচ্ছে 2D, তাহলে দ্বিতীয় বস্তুটা 3D। আশা করছি এটা না বোঝার কিছু নেই, 2:3 হলে 2D আর 3D। আচ্ছা, আপেক্ষিক তাপ যথাক্রমে, তাহলে এদিকে চলে এলো আপেক্ষিক তাপ। স্পেসিফিক হিট বলছে এটা 0.12 আর এটা হচ্ছে 0.09। ঠিক, এবার বলছে একক আয়তনে তাপগ্রাহিতার অনুপাত, আর কিছু দেওয়া নেই। বলেছে ফাইন্ড হিট ক্যাপাসিটি পার ইউনিট ভলিউম, তার মানে একক আয়তনে তাপগ্রাহিতার অনুপাত। ফাইন্ড দ্য রেশিও অফ হিট ক্যাপাসিটি পার ইউনিট ভলিউম। তাহলে প্রথমে তোমাকে জানতে হবে হোয়াট ইজ হিট ক্যাপাসিটি, তার এক্সপ্রেশন কি, তারপর সেটাকে একক আয়তনে আনতে হবে। তো আমি জানি হিট ক্যাপাসিটি, যেটাকে আমরা তাপগ্রাহিতা বলছি, হিট ক্যাপাসিটি দিস ইজ ইকুয়াল টু m ইনটু s। এক্ষুনি আলোচনা করেছি, এটা বলে দেবে যে একটা বস্তুর ভর যদি m হয় and আপেক্ষিক তাপ, উপাদানের আপেক্ষিক তাপ যদি s হয়, if m is the mass of an object and s is the specific heat of its material, then heat capacity equal to ms। তাহলে ওই একক আয়তনে তাপগ্রাহিতা মানে পার ইউনিট ভলিউম, হিট ক্যাপাসিটি পার ইউনিট ভলিউম, এই জিনিসটা যদি নিয়ে আসি, পার ইউনিট ভলিউম যখন বলেছে তার মানে হচ্ছে ভলিউম দিয়ে ভাগ করতে হবে, তাহলে ডিভাইডেড বাই ভি। পার ইউনিট মাস বললে মাস দিয়ে ভাগ করতে হবে, পার ইউনিট ডেনসিটি বললে ডেনসিটি, যেটা পার ইউনিট বলবে সেই রাশিটা দিয়ে ভাগ করতে হবে। তার মানে তুমি একটা জিনিস দেখো, এখানে আমি একটা টার্ম পাচ্ছি মাস বাই ভলিউম। মাস বাই ভলিউম মানে আমি বলতে পারি ডেনসিটি ইনটু স্পেসিফিক হিট, হয়ে গেল। তাহলে এবার তোমার বলেছে অনুপাত, তাহলে নির্ণয় অনুপাত হয়ে যাবে d1s1 ডিভাইডেড বাই d2s2। d1 হচ্ছে 2d, এটা হচ্ছে 3d, s1 হয়ে যাচ্ছে 0.12, s2 হয়ে যাচ্ছে 0.2। এটা 3 দিয়ে কাটলে উপরে 4, এটা নিচে 3, d কেটে যাচ্ছে, তাহলে উপরে থাকছে 8/9। তাহলে নির্ণয় অনুপাত পুরো থাকছে 8:2। বুঝলে? বেশ, এবার তোমাকে সেকেন্ড প্রবলেমে চলে যাচ্ছি। দুটো তরল নিয়ে আলোচনা করতে হচ্ছে, তাহলে আমি এখানে এইভাবে হেড করে দিলাম, প্রথম তরল আর এটা হচ্ছে দ্বিতীয় তরল। আবার বলছি এই ছক করাটা বাধ্যতামূলক নয়, তুমি যদি ছক না করেই করতে পারো তাহলে ছক না করেই পরীক্ষাতে তুমি করে দেখাতে পারো, ইট ডিপেন্ডস অন ইউ। আচ্ছা, প্রথম তরল আর দ্বিতীয় তরল কি বলছে, প্রথম তরলের আপেক্ষিক গুরুত্ব 0.7, the specific gravity of the first liquid is 0.7 and of the second is 0.4। 0.7 আর 0.4, তো আমি এইভাবে ভাবলাম। আচ্ছা, এখানে একটু বলি স্পেসিফিক গ্র্যাভিটি, এই টার্মটাও তোমাদের কাছে নতুন নয় আশা করছি, বোধহয় 9 এ ছিল। তো এখানে আমি বলে রাখি আপেক্ষিক গুরুত্ব আমরা পরে আবার আলোচনা করব, হাইড্রোস্ট্যাটিক্স চ্যাপ্টারে আছে, তো সেটার আলোচনা এখনো আমার হয়নি। ক্লাস 9 এর কনসেপ্ট থেকে আমি জাস্ট মনে করিয়ে দিচ্ছি যে যদি আমি সিজিএস পদ্ধতিতে ক্যালকুলেশন করি
তাহলে সেক্ষেত্রে স্পেসিফিক গ্র্যাভিটি আর ডেনসিটির মধ্যে কোনো পার্থক্য নেই। স্পেসিফিক গ্র্যাভিটি ইজ ইকুয়াল টু ডেনসিটি whenever our calculation will be take place in CGS ইউনিট। আমাকে CGS ইউনিটে ক্যালকুলেশনটা করতে হবে, কিন্তু যদি SI ইউনিটে করি তাহলে সেক্ষেত্রে কিন্তু চেঞ্জ হয়ে যেতে হবে। তাহলে আপাতত আমার বেসিক কনসেপ্ট এটাই থাকবে যে আপেক্ষিক গুরুত্বের অঙ্ক থাকলে আমি CGS পদ্ধতিতে করার চেষ্টা করব, তাহলে ওটাকে ডেনসিটি ধরে আমি কাজ চালিয়ে যেতে পারি। আচ্ছা, এবার কি বলছে, প্রথম তরলের 4 লিটার ও দ্বিতীয় তরলের 3 লিটারের 4 লিটার 3 লিটার, বুঝতেই পারছি এগুলো হচ্ছে আয়তনের একক। এবার কি বলছে, প্রথম তরলের 4 লিটার ও দ্বিতীয় তরলের 3 লিটারের তাপগ্রাহিতা সমান, তার মানে M1S1 ইকুয়াল টু M2S2। ঠিক আছে, মানে প্রথম তরলের যদি আমি মাস বের করতে পারি তাহলে প্রথম তরলের তাপগ্রাহিতা হবে M1S1 আর দ্বিতীয় তরলের তাপগ্রাহিতা হয়ে যাবে M2S2, তাই তো? প্রশ্ন দিয়েছে আপেক্ষিক তাপের অনুপাত কত, রেশিও অফ স্পেসিফিক হিট, মানে তোমাকে S1 S2 এগুলো বার করতে হবে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা কিছু নেই। আমার এটা আয়তন বলেছে, আমি এটাকে V1 বললাম। আচ্ছা 1 লিটার মানে 1000 সিসি, আর এটা হয়ে গেল 1000 সিসি, CGS বলেছি। আর এটা হচ্ছে 3 লিটার মানে 3000 সিসি, দেখো হয়ে গেল। আচ্ছা এবার তাহলে আমাকে যেটা বের করতে হবে, ভর বের করতে হবে। M1 যদি বলি কি হবে, V1 D1, এটা D1 লিখে দিলাম আর এটা D2 লিখে দিলাম, তাহলে V1 D1, তাহলে এটা পড়ে থাকছে 4000 ইন্টু 0.7, তাহলে 4 7 28, দুটো শূন্য হবে, তাই তো? একটা শূন্য চলে গেল দশমিকটা তুলতে, তাহলে 2800। অবভিয়াসলি এটা গ্রাম এককে হবে। আর M2 V2 T2, একটা শূন্য চলে যাবে দশমিক তুলতে, তাহলে 4 3 1200, একবারে লিখলাম গ্রাম, তাহলে দুটোর মাস পেয়ে গেলাম। আচ্ছা এবার শর্তানুসারে কি বলেছে, শর্তানুসারে বলেছে M1S1 সমান M2S2, দুটো বস্তুর বা দুটো তরলের তাপগ্রাহিতা সমান। আমি ধরে নিলাম প্রথম তরলের আপেক্ষিক তাপ S1, দ্বিতীয় তরলের আপেক্ষিক তাপ S2। তোমাকে বার করতে বলেছে S1 বাই S2, তাই তো? তাহলে আমি বলতে পারি S1 বাই S2 দিস ইজ ইকুয়াল টু M2 বাই M1। M2 মানে হচ্ছে 1200 আর এটা হচ্ছে 2800। তাহলে যদি আমি রেশিও নিয়ে নিই তাহলে পড়ে থাকছে 4 3 12 4 7 28। তাহলে S1 is to S2 that is equal to 3 is to 7। ঠিক আছে, বেশ। নেক্সট প্রবলেমে চলে যাই। নেক্সট প্রবলেমটা খুব ভালো করে দেখবে, এটাও আমি হেড করেই করবো যাতে তোমাদের বোঝার সুবিধা হয়। এই প্রবলেমে কিন্তু গৃহীত তাপ বর্জিত তাপ ধরে করতে হবে। এখনো পর্যন্ত গৃহীত তাপ বর্জিত তাপ করিনি। এই অঙ্কটাকে ভালো করে বোঝার চেষ্টা করবে, তাহলে সেক্ষেত্রে গৃহীত বা বর্জিত তাপের ব্যাপারটা তোমাদের কাছে কিছুটা হলেও পরিষ্কার হতে বাধ্য। কি বলছে, তোমার কাছে একটা সংকর ধাতু আছে। সংকর ধাতু আইডিয়া আছে নিশ্চয়ই, যে একাধিক মেটালের মিশ্রণ, তাই তো? মানে একটা ধাতু নয়, সংকর ধাতু মানে মোর দ্যান ওয়ান মেটাল। তো এরকম একটা সংকর ধাতু আছে, যে সংকর ধাতুতে বলছে 60% তামা আছে আর 40% নিকেল আছে। বেশ, তাহলে আমার একদিকে হয়ে গেল সংকর ধাতু, সংকর ধাতু, আর কি আছে, তামা আছে আর নিকেল আছে। এবার বলছে এরকম সংকর ধাতুর একটা 50 গ্রামের টুকরো, মানে সংকর ধাতুটা টোটাল মাস হচ্ছে 50 গ্রাম। তাহলে এর মধ্যে কপার আর কি বলেছে, নিকেল আছে। কপার আর নিকেলের পার্সেন্টেজ কি বলেছে, 60% 40%। তাহলে তুমি একটা জিনিস ভাবো যে এখান থেকে আমার কপারের মাস কত হবে আর নিকেলের মাস কত হবে আমি বের করে দিতে পারি। 60% কপার, তাহলে M1 লিখছি। M1 মানে হচ্ছে কপারের ক্ষেত্রে কত হবে, 50 তার 60%, তার মানে এটা হয়ে যাবে 30 গ্রাম। এটা মনে রাখবে, এটা কিন্তু কপারের জন্য। আচ্ছা নিকেলের জন্য কত হবে, নিকেলের হয়ে যাচ্ছে 40%, সেটাকে আমি M2 বলছি। তাহলে এটা হয়ে যাচ্ছে 40% করেও করতে পারো আর 50 মাইনাস 30 করেও করতে পারো। তাহলে 50 মাইনাস 30 করেই করলাম, তাহলে এটা হয়ে গেল 20 গ্রাম, একই জিনিস আসবে। আচ্ছা বলে দিয়েছে তামার আপেক্ষিক তাপ 0.09, তাহলে কপারটাকে 1 দিয়ে বলেছি, তাহলে এখানে লিখলাম 0.09, আর নিকেলের আপেক্ষিক তাপ বলেছে 0.1। তাহলে এটা হয়ে গেল কপার, এটা হয়ে গেল। কি বলছে,
10 গ্রাম জল সমবিশিষ্ট একটি ক্যালোরিমিটারে নিক্ষেপ করা হলো। আচ্ছা, ক্যালোরিমিটার, আচ্ছা জল সম মানে কিন্তু এমএস, ডব্লিউ ইকুয়াল টু এমএস ইকুয়াল টু বলেছে 10 গ্রাম। আচ্ছা ক্যালোরিমিটার ব্যাপারটা বলি, ক্যালোরিমিটার হচ্ছে তামার একটা চোঙ বিশেষ, আর কিছু না। মানে ক্যালোরিমিটার যার সাহায্যে তাপ করা হয়, এটা হচ্ছে তামার একটা চোঙ, সেই চোঙে জল দ্বারা ভর্তি করা হয়, জলই সাধারণত ব্যবহার করা হয়। এবার একটা মনে করো গরম বস্তুকে, উত্তপ্ত বস্তুকে এর মধ্যে ফেলে দিলাম, এখানে একটা আলোড়ক থাকে স্টিয়ার। এবার বস্তুটাকে যেই ফেলে দিলাম, এ কি করবে? তাপ বর্জন করবে, আর ক্যালোরিমিটার আর জল তাপ গ্রহণ করবে। এটাকে ফেলে দেওয়ার পর আলোড়কটাকে এভাবে নাড়ানো হয় যাতে তাপটা ইউনিফর্মলি লিকুইডের মধ্যে ছড়িয়ে পড়ে। তারপর তোমাকে ক্যালকুলেট করে বের করতে হবে কত পরিমাণ তাপ বর্জন করলো, আর ক্যালোরিমিটার আর জল কি পরিমাণ তাপ গ্রহণ করলো। ঠিক আছে, এটা ধরে নাও সেই সংকর ধাতুটা যেটা তোমার ফেলা হয়েছে, এটার উষ্ণতা বলে দিয়েছে 50 ডিগ্রি পর্যন্ত উত্তপ্ত করা হয়েছে। তাহলে সংকর ধাতুটার উষ্ণতা হয়েছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড, T1। আচ্ছা 10 গ্রাম জল সমবিশিষ্ট 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 140 গ্রাম জল রাখা আছে। তাহলে এখানে যেটা M3 জলের জন্য বলছি, কত বলেছে? 140 গ্রাম জল রাখা আছে, এবং এই দিকের উষ্ণতা হচ্ছে T2 হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। অবশ্যই জলের আপেক্ষিক তাপ 1, আমি যদি সিজিএস পদ্ধতিতে ক্যালকুলেশন করি, সিজিএস পদ্ধতিতেই করব, জলের আপেক্ষিক তাপ হচ্ছে 1, ওটা 20 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রশ্ন দিয়েছে মিশ্রণের উষ্ণতা কত হবে। তাহলে মিশ্রণের যেটা উষ্ণতা মানে ইকুইলিব্রিয়াম, তাহলে তোমাকে টি চেয়েছে, এবং টিটা কিন্তু দুটোর ক্ষেত্রে প্রযোজ্য, দুটোর মাঝামাঝি জায়গায়। এই ছকটা চেষ্টা করবে করে ফেলতে, তোমার আইডিয়াটা পরিষ্কার করে ফেলবে। গোটা ব্যাপারটা বোঝা গেল যে আমার কাছে ক্যালোরিমিটার আছে, ক্যালোরিমিটারের জল সম দেওয়া আছে 10 গ্রাম, এর মধ্যে 140 গ্রামের জল আছে, আর উষ্ণতা হচ্ছে, এটার উষ্ণতা হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার কি হচ্ছে, এটাকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড উত্তপ্ত করে ফেলে দিলাম, ফেলে আলোড়ক দিয়ে ভালো করে নাড়িয়ে দিলাম। তাহলে এর 50 এর 20, তাহলে অবভিয়াসলি এ তাপ বর্জন করবে, এই তাপ গ্রহণ করবে। এখানে কিন্তু ক্যালোরিমিটার যখন ধরছি, ক্যালোরিমিটার কিন্তু তামার তৈরি, তাহলে সেক্ষেত্রে ক্যালোরিমিটারটাও কিন্তু তাপ গ্রহণ করবে, আমি ধরে নেব। ধরে নেব মানে তোমার ক্যালকুলেশনে আনতে হবে। তাহলে আমাকে বের করতে হবে কি, সংকর ধাতু কর্তৃক বর্জিত তাপ, আর এখানে বের করতে হবে ক্যালোরিমিটার প্লাস জল কর্তৃক গৃহীত তাপ, দুটোকে সমান করে দিতে হবে। বোঝা গেছে? আচ্ছা সংকর ধাতু যখন নেব, তামা আর নিকেল দুটোরই ক্যালকুলেশন করতে হবে, আর ডান দিকে যখন নেব ক্যালোরিমিটার আর জল দুটোরই ক্যালকুলেশন করতে হবে। তোমাকে বের করতে বলেছে চরম উষ্ণতা কত, তুমি প্রথমেই ধরি ফাইনাল টেম্পারেচার, লেট দ্য ফাইনাল টেম্পারেচার বি স্মল টি। তাহলে এখানে আমি করে ফেলতে পারি সংকর বস্তু কর্তৃক বর্জিত তাপ। আমি H1 করছি, MST হচ্ছে ফর্মুলা। প্রথমে কপার দিয়ে করি, M1 S1, তাহলে M1 হচ্ছে 30, S1 হচ্ছে 0.09। আচ্ছা এবার দেখো 50 হচ্ছে উষ্ণতা, 50 থেকে কমে টি হবে, তাহলে এখানে উষ্ণতা বৃদ্ধি হয়ে যাবে 50 মাইনাস টি। আশা করছি বোঝা গেছে। আমার এই যেটা টি হবে সেটা 50 আর 20 মাঝামাঝি হবে, হতে বাধ্য। এখানে আমি লিখে রাখছি, তুমি সবসময় মনে রাখবে, এটা হয়ে যাবে 50 আর টি এর 20 মাঝামাঝি। যদি 20 কম হয়ে যায় বা 50 এর বেশি হয়ে যায়, তুমি অঙ্কটা চেক করো, তোমার অঙ্ক ভুল হয়ে গেছে। আচ্ছা তাহলে এখানে কি লিখবো, 50 মাইনাস টি, 50টা বড়। আর যেটা হলো কপারের জন্য প্লাস নিকেল আছে, নিকেলের জন্য হয়ে যাচ্ছে 20 ইন্টু 0.11, উষ্ণতা 50 মাইনাস টি, কারণ দুটো তো একসঙ্গে গরম হয়েছে। তাহলে 50 মাইনাস টি যদি কমন নিয়ে এটাকে যদি গুণ করি, 3 9 27, তাহলে 2.7 প্লাস এটা যদি গুণ করি 2.2, আর এটা পড়ে থাকবে 50 মাইনাস টি, তাহলে পড়ে থাকছে 4.9 50 মাইনাস টি। বেশ, এবার তুমি করে ফেলো ক্যালোরিমিটার প্লাস জল কর্তৃক গৃহীত তাপ। আচ্ছা ক্যালোরিমিটার ও এমএসটি, আচ্ছা এখানে কিন্তু এমএস দেওয়া আছে, তাহলে এম কে এস দিয়ে গুণ করার দরকার নেই। ক্যালোরিমিটারে ইন মোস্ট কেসেস ডব্লিউ মানে এম ইন্টু এস জল সম যেটা দেওয়া থাকে, তার মানে আলাদা করে এম আর এস দরকার নেই। কিছু কিছু অঙ্কে ক্যালোরিমিটারের দেখবে আপেক্ষিক তাপ আর ভর আলাদা করে দেওয়া থাকে, তখন গুণ করতে হবে। এখানে যেহেতু এম ইন্টু এস দেওয়া আছে, তার আলাদা করে কিছু গুণ করার দরকার নেই। আমার এমএসটা একবারে হয়ে গেল, ইন্টু টি উষ্ণতা বৃদ্ধি 20 থেকে টি হচ্ছে, কে বড়? টি বড়, তাহলে টি মাইনাস 20। এটাই তোমাকে ঠিক করতে হবে, 20 মাইনাস টি নেবো না টি মাইনাস 20 প্লাস জল,
জল হচ্ছে 140 গ্রাম, জলের আপেক্ষিক তাপ হচ্ছে 1, আর এটা হয়ে যাচ্ছে T মাইনাস 20। এটা যদি T মাইনাস 20 যদি কমন নিই তাহলে এটা পুরো থাকছে 150 T মাইনাস 20, অবভিয়াসলি ক্যালোরি, আগেরটা হয়ে যাবে ক্যালোরি। দেখো তুমি গৃহীত তাপ আর বর্জিত তাপ এই দুটো ব্যাপার বুঝতে পারলে কিনা। যদি এই অঙ্কে এই ব্যাপারটা বুঝে যাও তাহলে সেক্ষেত্রে তোমার কাজটা কিন্তু অনেকটাই সহজ হয়ে গেল। আচ্ছা, এবার কি করতে হবে, তোমাকে প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রি অর্থাৎ ক্যালোরিমিতির মূল নীতিটাকে অ্যাপ্লাই করতে হবে। ইউ ক্যান রাইট H1 ইকুয়াল টু H2, এবং ক্যালোরিমিতির মূল নীতি যদি আমি অ্যাপ্লাই করি, দেখো পড়ে থাকছে এখানে 4.9 50 মাইনাস টি, দিস ইজ ইকুয়াল টু 150 টি মাইনাস 20। ঠিক আছে, 4.9 50 মাইনাস টি ইকুয়াল টু 150 টি মাইনাস 20 গুণ করে দাও। তাহলে এটা দিয়ে গুণ, দশমিকটা উঠে গেল, 5 ইন্টু 49, 5 ইন্টু 50 করলে 250, তাহলে এটা হবে 245 মাইনাস 4.9 ইন্টু টি, এটা 150 টি 3000। সবসময় ক্যালকুলেটর নয়, চেষ্টা করবে যতটা সম্ভব মুখে মুখে করে ফেলতে, কারণ তোমাকে জয়েন্টটা কিন্তু ক্যালকুলেটর দেবে না। তাহলে এটা হয়ে যাচ্ছে 154.9 টি, আর এটা হয়ে যাচ্ছে 3245। আশা করছি ক্যালকুলেশন ঠিকঠাক হয়েছে। আর এটা পড়ে থাকছে 3245 ডিভাইডেড বাই 154, মানে 155 ভাবতে পারো। 155 15 দুগুণে হলে 2, মানে 20 কিছুটা বেশি হবে, 22-23 হবে। এটা ক্যালকুলেশন করলে আসবে বলছি 20.95, 21 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে মিশ্রণের চূড়ান্ত উষ্ণতা হয়ে গেল 20.95 ডিগ্রি সেন্টিগ্রেড।